আমরা ফিরে এলাম আমাদের আজকের এসএলএসটি ক্লাসে, যেখানে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিস্ট্রি এসএলএসটি ক্লাস 9, 10 এবং 11, 12 এই দুটো তরফ থেকেই যেটা আমাদের হবে আজকে এনশিয়েন্ট ইন্ডিয়ার গুপ্ত ডাইনেস্টি হবে। তার আগে আমরা একটু বলে দিই যে উড়ান পাঠশালা সেই জায়গাটায় নিয়ে এসছে যেখানে হচ্ছে ফ্রি অফ কস্টে আমরা ক্লাস পাচ্ছি এবং সেখানে অনার্স পাস উভয় মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং সেখানে ইংরেজি, সেখানে ম্যাথস, সেখানে কেমিস্ট্রি, ফিজিক্স, বাংলা, জিওগ্রাফি, হিস্ট্রি, সংস্কৃত, কমার্স সব সাবজেক্টই এখানে রয়েছে। তা আমরা বায়োলজি অবশ্যই রয়েছে আমাদের, এবং আমরা বলবো যারা তোমরা এখনো পর্যন্ত ভর্তি হওনি বা তোমরা প্লে স্টোরসে এটা ডাউনলোড করে নিতে পারো উড়ান পাঠশালা, এবং এই উড়ান পাঠশালা থেকে তোমরা উপভোগ করো আমাদের যে আজকের ক্লাস, সেটা হচ্ছে এসএলএসটি ক্লাস। ঠিক আছে, আমরা এই গুপ্ত যুগ যেটা আলোচনা করব সেটা একটু মনোযোগ দিয়ে তোমরা ভালো করে একটু শুনবে যে এই গুপ্তরা কি ছিল, কোথা থেকে এসেছিল। গুপ্তরা অ্যাকচুয়ালি বৈশ্য ছিল এবং গুপ্তদের আদি বাসস্থান ছিল, তোমরা মনে রাখবে, আমাদের উত্তরপ্রদেশে এলাহাবাদ বা উত্তরপ্রদেশ বললেও হবে। বেশ কিছু ঐতিহাসিক যারা মালদা, মুর্শিদাবাদের কথাও তুলেছিল, মহারাষ্ট্রের কথাও তুলেছিল, কিন্তু এগুলো কোনোটাই টিকবে না। আসল উত্তর হবে উত্তরপ্রদেশ। এবং গুপ্তরা হলো প্রাচীন ভারতের প্রথম একটা রাজবংশ যারা সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিল। তাহলে ভারতীয় বংশোদ্ভূত হিসেবে গুপ্তরা সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিল, এটা তোমরা ভালো করে মনে রাখবে। আর তার সঙ্গে সঙ্গে এটা মনে রাখবে যে গুপ্তদের সময় সবচেয়ে বেশি হিন্দু দেবদেবীর পুজো আর্চা শুরু হয়েছিল। গুপ্ত যুগটা ছিল ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থানের যুগ। এবং এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, ব্রাহ্মণ্য ধর্ম পুনরুত্থানের যুগের সঙ্গে সঙ্গে গুপ্ত যুগের ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হয়েছিল কোথায়? চীনের সঙ্গে বাণিজ্য সমৃদ্ধ হয়েছিল। এই গুপ্ত যুগকে সুবর্ণ যুগ, কেউ কেউ বলছেন পেরিক্লিসীয় যুগ, কেউ বলছে এলিজাবেথীয় যুগ, কেউ বা বলছে ক্লাসিক্যাল এজ, বা কেউ বলছে ধ্রুপদী সংস্কৃতির যুগ। যাই হোক, তাহলে তথাকথিত এনশিয়েন্ট ইন্ডিয়া গোল্ডেন এজ বলা মানেই হচ্ছে গুপ্ত যুগ। ঠিক আছে, এবার গুপ্তদের যিনি প্রতিষ্ঠাতা সেই শ্রীগুপ্তের কথা একটু বলবো। তার আগে একটু জেনে রাখো যে গুপ্তরা প্রথম জীবনে কুষাণদের কাছে সামন্তের চাকরি করত। তাহলে কুষাণদের আন্ডারে যারা সামন্ত ছিল তারাই পরবর্তীকালে স্বাধীনভাবে গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠা করে। তেমনই একজন সামন্তের কথা বলি যার নাম শ্রীগুপ্ত, যে শ্রীগুপ্ত সম্পূর্ণ রকম ভাবে স্বাধীন হয়ে গিয়ে স্বাধীন গুপ্ত সাম্রাজ্য তৈরি করে 275 খ্রিস্টাব্দে। তাহলে শ্রীগুপ্ত কাগজে কলমে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবং শ্রীগুপ্ত 275 থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। ঠিক আছে, মনে থাকবে। তার আগে তোমাদের দেখিয়ে দিই যা যা আমি বলেছিলাম সেগুলো সবই এখানে রয়েছে। জাতিতে বৈশ্য, প্রথম ভারতীয় বংশোদ্ভূত, স্বর্ণমুদ্রা, ধ্রুপদী যুগ, সুবর্ণ যুগ, বা এটাকে বলা যায় পেরিক্লিসীয় যুগ। মনে থাকবে, এটাকে আমরা পেরিক্লিসীয় যুগও বলতে পারি। আচ্ছা, এবার দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্তর কথা আমি আগেই বললাম। প্রথম জীবনে কুষাণদের অধীনে সামন্তর কাজ করতো, সেটাও বললাম। এবং শ্রীগুপ্ত শাসন করত নর্থ বেঙ্গল এবং সাউথ বিহার, যাকে আমরা বলি হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণ বিহার। শ্রীগুপ্তের ইতিহাস আমরা এটাও জানি যে প্রথম রাজা, গুপ্ত রাজা, যিনি নিজেকে মহারাজা উপাধি নিয়েছিলেন বা যিনি নিজেকে মহারাজা বলেছিলেন। এবং এই শ্রীগুপ্তের ইতিহাস জানতে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে ইত সিং এর লেখা বই। ইত সিং এর লেখা যে বইটা আমরা দেখি, বায়োগ্রাফি অফ এমিনেন্ট মঙ্কস, তাতে ইত সিং বলছেন এনার কৃতিত্বের কথা। এবার 671 থেকে 695 খ্রিস্টাব্দ পর্যন্ত ইত সিং আমাদের কাটিয়ে গিয়েছিলেন ভারতবর্ষে। ঠিক আছে, দেখে নাও, যা যা বললাম সবই এখানে দেওয়া আছে। ইত সিং এর রচনা, মহারাজা উপাধি, বায়োগ্রাফি অফ এমিনেন্ট মঙ্কস। ঠিক আছে, 671 থেকে 695। এবার শ্রীগুপ্তের পরে সিংহাসনে বসে ঘটোৎকচ গুপ্ত, কিন্তু ঘটোৎকচ গুপ্ত
খুব রিমার্কেবল রাজা একেবারেই নয়, ঠিক আছে, তার কৃতিত্বের কথা আমরা ধরবই না, কিন্তু ঘটোৎকচ গুপ্তের পুত্র প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে এই গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, ঠিক আছে, এটা তোমরা ভালো করে মনে রাখবে, গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। এবং এই ভদ্রলোকের সময়কালটাও দীর্ঘ 319 থেকে 335, এটা জানতে হবে। এবং ইনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। প্রথম জীবনেই বলেছিলাম গুপ্তরা কিন্তু জন্মসূত্রে ছিলেন বৈশ্য, কিন্তু উনি যখন লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করলেন তখন তিনি বৈশ্য থেকে ক্ষত্রিয়তে পরিণত হলেন। এটা হচ্ছে আমাদের এই প্রতিলোম বিবাহে উনি এই কনভার্ট করলেন। এবং মনে রাখবে যে এই প্রথম চন্দ্রগুপ্ত তিনি গুপ্তাব্দ চালু করেছিল 320 খ্রিস্টাব্দে, এবং সময়টা হচ্ছে মাসটা হচ্ছে ফেব্রুয়ারি, কিন্তু পরীক্ষার হলে এটা 320 ভাবে দেয় না, 319 থেকে 320 এটা আইডেন্টিফাই করে, এবং ওইটাই মানে ওটাতে আমরা অ্যান্সার করি 319 থেকে 320। ঠিক আছে, মহারাজাধিরাজ, আর এটা হচ্ছে পরীক্ষা সব থেকে বেশি আসে। গুপ্তদের মধ্যে প্রথম রাজা যিনি স্বর্ণমুদ্রা চালু করেন সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, এবং এই স্বর্ণমুদ্রার নাম ছিল হচ্ছে সুবর্ণ, এবং তিনি তার স্ত্রীর ছবি ওই স্বর্ণমুদ্রায় খোদিত করেন। তাই প্রাচীন ভারতের প্রথম রাজা যিনি তার রানীর ছবি মুদ্রায় খোদিত করেন তিনি হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত, এবং এই মুদ্রাগুলোকে বলে কুমার দেবী কয়েন, মনে রাখবে। ঠিক আছে, তার রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্রে, রাজধানী পাটলিপুত্রে ছিল। এটা মনে রাখবে। এবার আমরা চলে আসি আমাদের কুমার দেবী, তিনি বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছিলেন, তাই বৈষ্ণব ছিলেন। এবং প্রথম চন্দ্রগুপ্তের পরে যিনি সিংহাসনে আরোহণ করেন তিনি হচ্ছেন আমাদের সমুদ্রগুপ্ত। ঠিক, সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দৌহিত্র। কিভাবে বলা হয়? যেহেতু সমুদ্রগুপ্তের মা লিচ্ছবি ছিল, এবং তার মায়ের যে বাবা মানে সমুদ্রগুপ্তের যে দাদু সে লিচ্ছবি রাজ ছিল, তাই লিচ্ছবি রাজের নাতি, তাহলে দৌহিত্র, তাই লিচ্ছবি দৌহিত্র। আবার সমুদ্রগুপ্তকে বলা হয়েছে তিনি হচ্ছেন অশ্বমেধ পরাক্রম, যেহেতু তিনি অশ্বমেধের যজ্ঞ করেছিলেন এবং পরাক্রমশালী ছিলেন। তারপর সর্বরাজচ্ছেতা, অপ্রতিরোধ বলা হয়েছে, কবিরাজ বলা হয়েছে। এবং সমুদ্রগুপ্তের কিছু আবার উপাধি ঐতিহাসিকরা দিয়েছিল, যেমন ভিনসেন্ট আর্থার স্মিথ তাকে বলেছিল তোমার হচ্ছে নেপোলিয়ান অফ ইন্ডিয়া, ভারতের নেপোলিয়ান। আবার তাকে আমাদের হরিসেন, তার সভাকবি হরিসেন তাকে বলেছিলেন হিরো অফ 100 ব্যাটেলস, 100 যুদ্ধের বিজয়ী রাজা। আবার তাকে ঐতিহাসিকরা বলেছিলেন যে গুপ্ত যুগের আকবর, মনে থাকবে। সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে সমুদ্রগুপ্ত প্রাচীন ভারতের প্রথম রাজা যিনি আমাদের উত্তর ভারত জয়ের ক্ষেত্রে একটা নীতি নিয়েছিলেন যার নাম দিগ্বিজয় পলিসি। এবার উত্তর ভারত জয়ের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত দুবার তোমার কি করেছিলেন, আমাদের অভিযান করেছিলেন। দুবারের অভিযানে তিনি 9টি রাজ্য জয় করেন। ঠিক আছে, এই 9টি রাজ্য জয়কে আমরা বলি দিগ্বিজয় পলিসি। আবার সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12টি রাজ্য জয় করেছিল। 12টি রাজ্য জয়কে আমরা এক কথায় বলি যে এটা হচ্ছে আমাদের কি পদ্ধতি, এটা হচ্ছে গ্রহণ পরিমোক্ষ, ঠিক আছে, অথবা ধর্ম বিজয় পলিসি। গ্রহণ পরিমোক্ষ অথবা ধর্ম বিজয় আমাদের নীতি। বেশ, তাহলে পরাজিত রাজাকে প্রথমে বন্দি করো, এটা হচ্ছে গ্রহণ, তারপরে তাকে মুক্তি দাও মানে পরিমোক্ষ, কিন্তু কিসের বিনিময়? তাকে রেভিনিউ দিতে হবে, এই বিনিময় হয়ে গেল। এবার সমুদ্রগুপ্তের দেখতে পাই 9টি সীমান্তবর্তী, 9টি তোমার হচ্ছে কি বলবো আটবিক রাজ্য মানে ট্রাইবাল স্টেট জয় করেছিলেন সমুদ্রগুপ্ত, এবং 5টি সীমান্তবর্তী রাজ্য জয় করেন, নেপাল, কর্তৃপুর, সমতট, দাভক এবং কামরূপ, এরকম 5টি উনি কিন্তু কি বলবো সীমান্তবর্তী রাজ্য জয় করেন। তাহলে সমুদ্রগুপ্তের এই রাজ্য জয়ের ইতিহাস বর্ণনা করেছেন হরিসেন এলাহাবাদ বা প্রয়াগ প্রশস্তিতে। এটি আদপে একটা অশোকের ইনস্ক্রিপশন, অশোকের লিপি, ফাঁকা জায়গাটাতে উনি লিখেছিলেন 33টা লাইনে সংস্কৃত ভাষায়। ঠিক আছে, এটা মনে থাকবে তোমাদের। সমুদ্রগুপ্তের একজন বৌদ্ধিস্ট মিনিস্টার ছিলেন, তার নাম বসুবন্ধু। তিনি অভিধর্ম কোষ বলে একটা বৌদ্ধ গ্রন্থ লিখেছিলেন, এবং সমুদ্রগুপ্ত নিজে বৈষ্ণব হয়েও বৌদ্ধদের কোনো বাধা দেননি।
আচ্ছা, সমুদ্রগুপ্তের সময় বিখ্যাত দার্শনিক অসঙ্গ ছিলেন। অসঙ্গ বসুবন্ধুর দাদা ছিলেন। এবার অসঙ্গ ঈশ্বর কৃষ্ণ তার সময় ছিল। এবং আমরা এটাও দেখতে পেয়েছিলাম যে সমুদ্রগুপ্তের সময় আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি পররাজ্যের প্রতি একটা সহিষ্ণু নীতি নিয়েছিলেন। যেমন আমরা একটা এক্সাম্পল এখানে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের ওই সিংহলের রাজা মেঘবর্মন সমুদ্রগুপ্তের কাছ থেকে পারমিশন নিয়েছিলেন এবং পারমিশন নিয়ে আমাদের পাঠিয়েছিলেন দুজন আমাদের বৌদ্ধিস্টকে পাঠিয়েছিলেন। এবং এই দুজন বৌদ্ধিস্ট এসে আমরা দেখতে পাই দুজন বৌদ্ধ সন্ন্যাসী এসে সমুদ্রগুপ্তের কাছ থেকে তোমার পারমিশন নিয়ে, ঠিক আছে, সম্মতি নিয়ে তারা বোধগয়া একটা বৌদ্ধ মোনাস্ট্রি তৈরি করেছিল। সমুদ্রগুপ্ত সুকবি ছিলেন। সমুদ্রগুপ্ত আমাদের লিখেছিলেন কৃষ্ণ চরিতমের মতো একটা কবিতা। অনেকে মনে করেন এই জন্যই তাকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছে। এবং সমুদ্রগুপ্ত প্রথম গুপ্ত রাজা, যিনি অশ্বমেধের যজ্ঞ করেন, মনে থাকবে। এবার সমুদ্রগুপ্তের ক্ষেত্রে আমাদের আরো কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা কি, তাকে যেমন দেবরাজ নারদের সঙ্গে তুলনা করা হয়েছে, দেবর্ষি নট দেবরাজ, দেবর্ষি নারদের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং তিনি বৈষ্ণব ছিলেন। দেখে নেওয়া যাক সব যা যা বললাম। ভারতের নেপোলিয়ান, ঠিক আছে, হরিসেন 100 যুদ্ধের বিজয়ী, গুপ্ত যুগের আকবর, অশ্বমেধ পরাক্রম, লিচ্ছবি দৌহিত্র, সর্বরাজোচ্ছেতা, 33টি লাইনে। ঠিক আছে, এবার দেখো 9টি রাজ্য দিগ্বিজয় সব বললাম। হাটবিক, নেপাল, কর্তৃপুর, সমতট, দাভোক। যিনি অশ্বমেধের যজ্ঞ করেছিলেন প্রথম গুপ্ত রাজা হিসেবে বিষ্ণুর উপাসক বলে দিয়েছি, দেবর্ষি নারদ, সাহিত্যপ্রেমী। হ্যাঁ, ভালো বীণা বাজাতে পারতেন। এটা আমাদের একটা জানতে হবে যে সমুদ্রগুপ্তের মুদ্রায় যে তিনি খুব ভালো বীণা বাজাতে পারতেন সেই চিহ্ন পাওয়া গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, মেঘবর্মন বলেছি, বীণাবাদনরত মূর্তি বললাম। বেশ, গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট। এবার সমুদ্রগুপ্তের যে স্ত্রী ছিল দত্তা দেবী, তার 2টি সন্তান ছিল। প্রথম সন্তানের নাম ছিল হচ্ছে আমাদের রামগুপ্ত, আর দ্বিতীয় সন্তানের নাম ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, এবার রামগুপ্ত সিংহাসনে বসে। বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে জানা যায় রামগুপ্ত খুবই একজন কাপুরুষ রাজা ছিলেন। এবং রামগুপ্তের সময় যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে শকরাজ তাকে থ্রেট করেছিল, মানে কি বলবো, তাকে হুমকি দিয়েছিল যে তার থেকে কি করব, তার থেকে আমাদের তার রাজ্য জয় করব। তখন সে বলেছিল আমি রাজ্য দিলে আমার অসুবিধা হবে, আর কোনো কিছু আছে যা করলে আমার রাজ্য বেঁচে যেতে পারে। তখন তার সঙ্গে একটা অপমানজনক সন্ধি স্বাক্ষর করান। তাহলে দেবী চন্দ্রগুপ্তম নাটক যেটা জানালো সেটা হচ্ছে যে রামগুপ্ত যখন তার স্ত্রী ধ্রুবা দেবীকে তুলে দিল কার হাতে, শকরাজের হাতে, তখন দেবীর ছদ্মবেশে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পৌঁছে গেল কার কাছে, দেবীর ছদ্মবেশে উনি পৌঁছে গেলেন হচ্ছে আমাদের কি বলবো সেই শকরাজের কাছে। সেখানে শকরাজাকে হত্যা করে তিনি ওনার মানে বৌদি মানে ধ্রুবা দেবীকে উনি উদ্ধার করলেন। উদ্ধার করে রাজ্যে যখন ফিরে এলেন তখন যখন তিনি সরাসরি তার সামনে দাদা রামগুপ্তকে দেখতে পেলেন, এতটাই তার রাগ হলো যে রামগুপ্তকে তিনি হত্যা করলেন। এবং পরবর্তীকালে তিনি সিংহাসনে বসলেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখন সিংহাসনে বসছেন তখন তিনি এই ধ্রুবা দেবীর দেখভাল করার জন্য ধ্রুবা দেবীকে বিবাহ করলেন। এই ঘটনাটা পুরোপুরি আমি বলছি দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে। ঠিক, তাহলে এবার আমাদের আবির্ভাব হলো রামগুপ্তের পরে আমাদের কে এলো? বা রামগুপ্তের পরে উল্লেখযোগ্য ব্যক্তি আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, এই 380 থেকে 615 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন তিনি। আচ্ছা, এবারে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অনেকগুলো নাম নিয়েছিল। দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের ক্ষেত্রে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তারপরে দেবগুপ্ত, তারপরে ধরো বিক্রমাদিত্য, তারপরে সকারি, সিংহ বিক্রম, এই নামগুলোতে উনি পরিচিত ছিলেন এবং অনেক খ্যাতিমান হয়েছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত যদি বলা হয় সমুদ্রগুপ্তের পরে শ্রেষ্ঠ রাজা, তাহলে কিন্তু অবশ্যই দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের ক্ষেত্রে তোমরা জেনে রাখো উনি বৈষ্ণব ধর্মাবলম্বী হলেও তার অনেক কিছু ব্যাপার ছিল, কূটনীতিটা অনেক বেশি শক্তিশালী ছিল। প্রথম গুপ্ত রাজা যিনি বৈবাহিক সম্পর্ক নীতি নেন, তিনি নাগা রাজকন্যা কুবের নাগাকে বিয়ে করে নাগাদের গুপ্তদের সমর্থনে আনেন। তারপরেই তিনি আমাদের কি করেন, তার পুত্র কুমারগুপ্তের সঙ্গে বিয়ে দেন কাকুস্থ বর্মনের কন্যা, আবার নিজ কন্যা প্রভাবতী গুপ্তের সঙ্গে বিয়ে দেন বাকাটক রাজপুত্র দ্বিতীয় রুদ্রসেনের, যাতে পরোক্ষে এই বাকাটক সাম্রাজ্যের উপর তিনি নিজে আধিপত্য বিস্তার করতে পারেন। ঠিক আছে, মনে রাখবে এটা। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা আমি আলোচনা করছি। এবং তারপর তোমাদের মাথায় রাখতে হবে আরো একটা কথা, সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমাদের নিজেও কবি ছিলেন এবং তার লেখা একটা কবিতার বই হচ্ছে গন্ধমাদন। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের ওপর যে লিপিটি আমরা পাই তার নাম মেহেরাউলি লৌহ স্তম্ভ লিপি, তাই তো? এখানে রাজা চন্দ্রের কথা লেখা আছে, এই রাজা চন্দ্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলে অনুমান করা হয়। নেক্সট, দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের শক রাজা তৃতীয় রুদ্রসিংহকে পরাস্ত করে পশ্চিম ভারতকে শক মুক্ত করেন, মানে শকদের হাত থেকে তোমার স্বাধীন করে দেন। এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত মনে রাখবে উনি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। সেটা কি? সেটা হচ্ছে যে কূটকৌশলের রাজনীতি তো তার ছিলই, এবং সেই সঙ্গে সঙ্গে তার দুটো রাজধানীও তিনি তৈরি করেছিলেন, একটা উজ্জয়িনী, একটা পাটলিপুত্র। উজ্জয়িনী পাটলিপুত্র দুটি রাজধানী থাকাকালীন তিনি এই সময় মনে রাখবে খুব ভালো করে, তিনি আমাদের নবরত্ন সভার আয়োজন করেছিলেন। তাই অনেকেই মনে করেন তিনি হচ্ছেন কিংবদন্তির বিক্রমাদিত্য, কিন্তু কিংবদন্তির বিক্রমাদিত্য 58 খ্রিস্টপূর্বাব্দে বিক্রম সম্বত চালু করেন, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোনো এরকম সম্বত চালু করেনি। আচ্ছা, এখানে নবরত্ন সভায় সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন কালিদাস, যাকে বলা হতো ভারতের শেক্সপিয়ার। কালিদাসের লেখা 7টা রচনা আছে, যার মধ্যে খুব উল্লেখযোগ্য হলো মালবিকাগ্নিমিত্রম, তারপরে কুমার সম্ভব, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের কি রয়েছে, কুমার সম্ভব, মালবিকাগ্নিমিত্রমের পরে রঘুবংশ, তারপরে অভিজ্ঞানম শকুন্তলম, তারপরে অভিজ্ঞানম শকুন্তলমের পরে আমাদের তারপরে রচনা রয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ, কুমার সম্ভব তো বলেছি, আর ঋতু সংহারও বললাম। তারপরেও তার যেটা বিখ্যাত রচনা রয়েছে সেটা হচ্ছে আমাদের না, দেবী চন্দ্রগুপ্তম তো কখনোই হবে না। 7টা টোটাল রচনা মনে রাখবে, 7টা রচনা তার ছিল, ঠিক আছে। হ্যাঁ, বিক্রমবর্ষী, যেটা আমি মনে করতে চেষ্টা করেছিলাম, বিক্রমবর্ষী, রাজা অগ্নিমিত্র এবং বিক্রমাদিত্যের, এই রাজা অগ্নিমিত্র এবং আমাদের হচ্ছে কি বলবো সঙ্গে যে আমাদের পূর্বশীর সম্পর্ক, সেটা নিয়ে লেখা হয়েছে, ঠিক আছে। না, ওটা হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, আর রাজা অগ্নিমিত্র সঙ্গে তোমার মালবিকার সম্পর্ক নিয়ে হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, আর যেটা বিক্রমবর্ষী সেটা বিক্রমাদিত্য এবং উর্বশীর সম্পর্ক। যাই হোক, এবার কালিদাসের পরে আমাদের আসছে কে? বরাহমিহির, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী, তার লেখা বই পঞ্চসিদ্ধান্তিকা, লঘুজাতক, বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা ছিল বিভিন্ন মানে কি বলবো বিজ্ঞানের গ্রন্থের একটা সমাহার। তারপরে ছিল ধন্বন্তরী, বিখ্যাত আয়ুর্বেদ বিজ্ঞানী, এবং ধন্বন্তরীর পরে হচ্ছে অমর সিংহ, যার লেখা বই অমর কোষ, এটা একটা লেক্সিকোগ্রাফি, মানে ওই কোষ গ্রন্থ। এছাড়া ঘটকর্পর, বেতাল ভট্ট, শঙ্কু, ঠিক আছে, ঘটকর্পর, বড়ুরুচি, বেতাল ভট্ট, শঙ্কু আর খপনক, আরো 5 জন ছিল, যাদের ঐতিহাসিক ভিত্তি তত সবল নয় যে 4 জনের যতটা, ঠিক। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় মনে রাখবে, আগে থেকেই বলেছি, তিনি বৈষ্ণব ছিলেন, বিষ্ণুর উপাসক ছিলেন। তার যে মন্ত্রী ছিল তার নাম ছিল কামন্দক বা শিখর, সে লিখেছিল নীতিসার বলে একটা বই, যে বইটাকে বলা হয় গুপ্ত যুগের অর্থশাস্ত্র। এবং এটাও মনে রাখবে যে সমুদ্রগুপ্তের সময় যে আম্রকান দেব ছিলেন বা বীর সেন ছিলেন, তারা আবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাষ্ট্রপতিও ছিলেন, ঠিক আছে, তাদের সেনাপতি। এবার দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন, চাইনিজ পরিব্রাজক ফাহিয়েন ভারতে এসেছিলেন, 405 থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত কাটিয়ে গিয়েছিলেন, মনে থাকবে। তাহলে এবার আমরা একটু দেখানোর চেষ্টা করি। 58-তে, ঠিক আছে, বিক্রম সম্বত পশ্চিম ভারতের শক রাজা তৃতীয় রুদ্রসিংহকে পরাস্ত করেন, পাটলিপুত্র উজ্জয়িনী, বৈবাহিক সম্পর্ক চালু করেন, কুবের নাগাকে বিয়ে করেন,
বাঘাটক রাজবংশের রাজপুত্র দ্বিতীয় রুদ্রসেনের বিয়ে দেন। কাকুস্থ বর্মনের কন্যার সঙ্গে তার বিবাহ হয়। গন্ধমাদন লেখেন, নবরত্ন। ঠিক আছে, এখানে দেখো কালিদাসের সবকটা নাটকে আমি লিখে দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, মেঘদূত, বরাহ মিহিরের সব বই লেখা আছে। ধন্বন্তরী, অমর সিং লেখা আছে। আচ্ছা, এবার দেখো ফাইনের লেখা বইয়ের নাম ফোকৌকি, কামন্দক। বিষ্ণুর উপাসক ছিলেন। মেহরাওলি লিপি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় সবচেয়ে বড় ঘটনা, তিনি সিলভার কয়েন চালু করেন, রূপক, গোল্ড কয়েন সুবর্ণ। ঠিক আছে, প্রথম গুপ্ত রাজা যিনি রৌপ্য মুদ্রা চালু করেন। আচ্ছা, তাহলে দেখে নাও ভালো করে, আবার বলে দিচ্ছি। সিলভার কয়েন হচ্ছে রূপক, আর একটা গোল্ড কয়েন যেটা ওনার সময় ছিল তার নাম দিনার, আর তার আগে তৈরি হওয়া গোল্ড কয়েনের নাম কি ছিল? তার নাম ছিল সুবর্ণ, যেটা প্রথম চন্দ্রগুপ্তের ছিল। এবার কুমারগুপ্ত সিংহাসনে বসলো। কুমারগুপ্ত আমাদের প্রথম জীবনে আমাদের হিন্দু ছিলেন, কার্তিক ঠাকুরের ভক্ত ছিলেন। তার মুদ্রায় অনেকগুলো কার্তিকের ছবি পাওয়া যায়। প্রথম কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য উপাধি নিয়েছিলেন। পরবর্তীকালে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং দ্বিতীয় গুপ্ত রাজা সমুদ্রগুপ্তের পরে যিনি অশ্বমেধের যজ্ঞ করেছিলেন, তাই তাকে অশ্বমেধ মহেন্দ্র বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এবার তিনি মনে রাখবে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন, বলেছি আমি এই কথাটা। এবার তার সময়ের বড় ঘটনা হচ্ছে, সবচেয়ে বেশি তোমার হচ্ছে লিপি চালু হয় তার সময় 14টি। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট লিপি আছে কয়েকটি, যার মধ্যে দামোদরপুর কপার প্লেট আর উদয়গিরি ইনস্ক্রিপশন, দুটো ইম্পর্টেন্ট। প্রথম কুমারগুপ্তের সময় আর একটা বড় ঘটনা মনে রাখবে, তিনি সর্বপ্রথম রাজা, গুপ্ত রাজা, তিনি হুন আক্রমণ প্রতিহত করেন। তারপরে আরেকটা পয়েন্ট মনে রাখবে, তিনি হচ্ছে প্রথম গুপ্ত রাজা যিনি হচ্ছে আমাদের কি বলবো ওই পুষ্যমিত্র ট্রাইবদের বিরুদ্ধে যুদ্ধ করেন। ঠিক আছে, দুটো পয়েন্টই মনে রাখতে হবে। সর্বাধিক লিপি সংখ্যা হচ্ছে 14টি, আর নালন্দা ইউনিভার্সিটি তৈরি করা 428। ঠিক আছে, উদয়গিরি ধনাইদহ লিপি বলে দিয়েছি, হুন আক্রমণ প্রতিহত করেন প্রথমবারের জন্য, বলে দিলাম। পুষ্যমিত্র বলে দিয়েছি। আর তিনি মনে রাখবে যে ধ্রুবা দেবীর সন্তান ছিল এবং তারপরে সিংহাসনে বসেন তার ছেলে, যার নাম স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত হচ্ছে শেষ শক্তিশালী গুপ্ত রাজা, এবং মনে রাখবে স্কন্দগুপ্ত 454 থেকে 467, এর মধ্যে এই স্কন্দগুপ্তকে ক্রমাদিত্য বলা হয়েছে। এবং আমাদের রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে বলেছেন ভারতের রক্ষাকারী, সেভিয়ার অফ ইন্ডিয়া। স্কন্দগুপ্তের ওপরে ইনস্ক্রিপশন যেটা খুব ইম্পর্টেন্ট, তার নাম ভিতারি, যেখান থেকে আমরা হুন আক্রমণের কথা জানতে পারি। এবং স্কন্দগুপ্ত পুষ্যমিত্র টাইপকে পরাস্ত করে এবং বহুবার হুনদের পরাস্ত করে। স্কন্দগুপ্তের শাসনকালে গুজরাটের গভর্নর পর্ণদত্ত এবং তার ছেলে চক্রপালিত শেষবারের জন্য আমাদের কি করেন, এই সুদর্শন লেকটাকে সারাই করেন, রিপেয়ার করেন। ঠিক আছে, মনে থাকবে। ক্রমাদিত্য, সেভিয়ার অফ ইন্ডিয়া, ভারতের রক্ষাকারী বলে দিয়েছি। ভারতের হুন আক্রমণ, চক্রপালিত সংস্কার করেন। নরসিংহগুপ্ত, বালাদিত্য, তাই তো? নরসিংহগুপ্ত বালাদিত্য নামে পরিচিত ছিলেন। তার উপর একটা বিখ্যাত ইনস্ক্রিপশন আছে, তার নাম ইরান। ইরান থেকে যেমন সতীদাহ সিস্টেমের কথা জানা যায়, 510 এডিতে লেখা হয়েছিল, ঠিক তেমন ভাবে জানা যায় যে আমাদের সঙ্গে ওনার সঙ্গে মিহিরকুলের যুদ্ধ হয়েছিল। হুন নেতা মিহিরকুল ওনার কাছে পরাস্ত হয়েছিল। হুন নেতা মিহিরকুল শৈব ছিলেন, শিয়ালকোট তার রাজধানী ছিল। ঠিক আছে, ইরান 510 খ্রিস্টাব্দে সতীদাহ কথার উল্লেখ আছে, ইম্পর্টেন্ট। মিহিরকুলকে বলা হয় ভারতের অ্যাটিলা, এটা পরীক্ষায় দেয়। সাকালা বা শিয়ালকোট, মিহিরকুল শৈব ছিলেন বলেছি। এরপরে গুপ্ত সাম্রাজ্যের ভাঙন ঘটে যায়।
এবং এখানে আমরা দেখতে পাই সেইভাবে ওই পুরুগুপ্ত, ঠিক আছে, এরা কেউ তেমন বড় রাজা ছিল না। এখানে বলতে হয় গুপ্ত বংশের শেষ রাজা এখানে বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত শেষ হয়ে যাওয়ার পরে গুপ্ত বংশ আবার ফিরে আসে। ফিরে আসার সময় গুপ্তদের যিনি আমাদের পরবর্তী গুপ্ত বংশের যিনি ফাউন্ডার ছিলেন তার নাম ছিল কৃষ্ণগুপ্ত, এবং ওই পরবর্তী গুপ্ত বংশের যে শেষ রাজা ছিল তার নাম ছিল দ্বিতীয় জীবিত গুপ্ত। ঠিক আছে, আচ্ছা, এই যে যা যা বললাম সব দেওয়া আছে এখানে। গুপ্ত যুগের শিল্পকলার মধ্যে মনে রাখবে দ্রাবিড় আর নাগারা, দ্রাবিড় আর নাগারা শিল্পের এখানে প্রভূত উন্নতি ঘটে। এখানে দেওঘরের বিখ্যাত ঝাঁসি জেলার দশাবতারের মন্দিরটা তৈরি হয়, এটা একটা গুপ্ত যুগের বিখ্যাত স্থাপত্য কীর্তি। আবার আছে কোথায়, একটা ভিতারগড়ের একটা মন্দির আছে কেবলমাত্র ইট ইট দিয়ে নির্মিত, ইট দিয়ে নির্মিত হচ্ছে ভিতারগাঁও, কানপুরে আছে। ঠিক আছে, জব্বলপুরের বিষ্ণু মন্দির, নাগপুরের শিবের মন্দির যেটা ভূমারাতে অবস্থিত, কানপুরের লক্ষণ মন্দির, আর নাচনা কুঠার, নাচনা কুঠারা পার্বতীর মন্দির। ঠিক আছে, এটা বিখ্যাত। মনে রাখবে দ্রাবিড়া আর দ্রাবিড়া একটা আর্ট আর একটা নাগারা, দুটোকেই কিন্তু পরবর্তীকালে অনেকে অনুসরণ করেছিল। ঠিক আছে, অজন্তা আর বাঘ এই দুটো হচ্ছে শিল্প কীর্তির উদাহরণ। অযোধ্যাতে আছে আমাদের কি বলবো গৌতম বুদ্ধের সময়ের ছবি। বাণিজ্য, ভারত এবং চীনের মধ্যে বাণিজ্য গুপ্ত যুগে খ্যাতি লাভ করে। আর সামাজিক অবস্থানে আমরা দেখতে পাই নারীর অবস্থানের হচ্ছে অবনতি ঘটে। আচ্ছা, বহুবিবাহ সতীদাহ প্রথার প্রসার ঘটেছিল এই যুগে। নারীদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ বহুবিবাহ সতীদাহ প্রথা এই দুটোই সময় চলেছিল। ঠিক আছে, এবং ওই যে বাল্য বিবাহ যেটা বলে সেটাও চলতো। সূত্রজারির অবনতি ঘটে, অস্পৃশ্যতাটা বেড়ে যায়। চিকিৎসা শাস্ত্রে গুপ্ত যুগে আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে ধন্বন্তরী আর বাঘভট্ট নাম করে। বাঘভট্টের লেখা বইটা অমর বই, যার নাম অষ্টাঙ্গ হৃদয়। ঠিক আছে, গুপ্ত যুগে সার্জারি হতো, রীতিমতো সার্জারি হতো, শল্য চিকিৎসা। তার জন্য বিখ্যাত ছিলেন সুশ্রুত। ঠিক আছে, বিখ্যাত শল্য চিকিৎসক সুশ্রুত। চোখ চোখ ঠিক আছে, চোখ চিকিৎসক কে ছিলেন? এই সুশ্রুত, মনে থাকবে। আচ্ছা, দেখবে এই জন্য অনেক আই সেন্টারের নাম হয় সুশ্রুত। বারহমিহির আর আর্যভট্ট এই সময় বিরাট নাম করে। আর্যভট্ট আর্যভট্টী এবং সূর্য সিদ্ধান্ত দুটো বই লেখে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে যে সময় নেয় 365 ডেজ, এটা বলেছিল হচ্ছে আর্যভট্ট। দিন রাত্রির কথা বলেছিল আর্যভট্ট। ঠিক আছে, গণিতের যে শূন্যের আবিষ্কার সেটাও আর্যভট্টের হাত ধরে। পরবর্তীকালে শূন্য নিয়ে অনেক বেশি গবেষণা করেছিল বলা তোমার ব্রহ্মগুপ্ত। আহ্নিক গতি বার্ষিক গতি সম্পর্কে ধারণা দিয়েছিল। ঠিক আছে, ব্রহ্মগুপ্ত জ্যোতির্বিজ্ঞানী আবার একই সঙ্গে গণিতজ্ঞ। ব্রহ্মস্ফুটিকা সিদ্ধান্ত, ধ্যানগ্রহ, খণ্ডখাদক, তিনি তাকে ভারতের নিউটন বলা হয়, কারণ অবাধে পতনশীল বস্তু নিয়ে উনি আলোচনা করেছিলেন। আর গুপ্ত যুগের যদি আইনি গ্রন্থ বলতে হয় তাহলে যাজ্ঞবল্ক স্মৃতি। ঠিক আছে, যাজ্ঞবল্ক স্মৃতি হচ্ছে গুপ্ত যুগে সত্যি কথা বলতে গেলে আইনি গ্রন্থ। তাহলে আমরা গুপ্ত যুগ সম্পর্কে একটা পুরোপুরি ধারণা দিয়ে দিলাম, তোমরা পুরো জানতে পারলে। এবং পুরো এখানে পুরোপুরি পলিটিক্যাল হিস্ট্রি মানে রাজনৈতিক ইতিহাস থেকে শিল্প সাহিত্য সমস্ত কিন্তু এখানে আলোচনা করা হলো। তোমরা বলতে পারো স্যার গুপ্ত যুগের আপনি কিন্তু রাজনীতি নিয়ে কিছু বলেননি। কারণ আমি বলে দিই, গুপ্ত যুগের যে রাজনৈতিক পরিক্রমাটা বেস করে আছে হচ্ছে কিসের উপরে? মৌর্যের উপরে। এখানে একটা হচ্ছে কুমার মাত্র, কুমার মাত্র একটা বড় পোস্ট ছিল। ঠিক আছে, আর ছিল কি রূপাধ্যক্ষ। রূপাধ্যক্ষ যিনি হচ্ছে সিলভার কতটা আছে গোল্ড কতটা আছে সেটার খাদের পরীক্ষা যিনি করতেন। ঠিক আছে, তিনি রূপাধ্যক্ষের কাজ করতেন। আর বললাম এখানে এই কুমার মাত্র হচ্ছে আমাদের একটা খুব বড় পোস্ট ছিল, যারা সবকিছু আমাদের এই রাজনৈতিক সংগঠনের সবকিছু দেখাশোনা করতেন। ঠিক আছে, তার রাজা কেন্দ্রীয় শক্তি হলেও এদের ভূমিকা ছিল। তাহলে তোমাদের এইখানে
সবকিছুই ভালো করে পড়তে হবে। আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, এখানে বললাম বরাহমিহির বললাম, এবং যারা যারা হিস্টোরিক্যাল পার্সন এখানে ছিলেন তাদের কথা বলতে হবে। সুশ্রুতের সময় প্রথম আগুনে পুড়ে গেলে সেই জায়গাটা সারাতে হয়, কিভাবে সারাতে হয় সেগুলোর একটা চিকিৎসা উনি একটা নিদান দিয়ে দিয়েছিলেন। ঠিক। আর যাজ্ঞবল্ক স্মৃতি বললাম এই যুগের হচ্ছে আইনি গ্রন্থ, যেটা যাজ্ঞবল্কেরই লেখা, তোমরা দেখে নেবে। তাহলে আমরা উড়ান পাঠশালা থেকে আমরা যে স্কুল সার্ভিসে ক্লাস নিয়েছিলাম হিস্ট্রি, আজকে গুপ্ত যুগের ক্লাস আমি শেষ করছি। আমি তোমাদের বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, ডাউনলোড করে উড়ান পাঠশালা থেকে অবশ্যই ভর্তি হয়ে যাও। এখানে মনে রাখবে পুরোটাই কিন্তু ফ্রি অফ কস্টে এখানে দেওয়া হচ্ছে, পুরো গোটা ক্লাসটাই ফ্রি অফ কস্টে চলছে। তোমরা দেরি না করে আমার মনে হয় ভর্তি হয়ে যাওয়া ভালো। তাহলে ক্লাস এখানে শেষ করছি।